বেশি ছাত্র হলে তখন তো আর এই দু একটা লাশে হয় না হুজুর, তখনই শর্মার ওপরেই হুকুম হয় ওই ওই লাশ জোগাড় করার। পৃথিবীতে এমন কিছু মুষ্টিমেয় মানুষরা আছেন যারা নিজেদের নেশাকে পেশা হিসাবে বেছে নিতে পেরেছেন। জীবনের নানান সময় তারা নানান সমস্যার সম্মুখীন হলেও নিজেদেরকে তারা সৌভাগ্যবান বলেই মনে করেন। কিন্তু এমনও কিছু মানুষ আছেন যারা নিজেদের পেশাকে দান করেছেন এক বিকৃত নেশার রূপ। আজ আপনাদের জন্য রইল এমনই এক পেশার গল্প। নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী ভবানী মুখোপাধ্যায় রচিত পেশা। শুরু হচ্ছে আজকের গল্প, পেশা। টিনের ওপর আলকাতরা দিয়ে অসমান হস্তাক্ষরে লেখা আছে নেতাজি কেবিন। মফস্বল এলাকা, আদালত, হাসপাতাল, বাজার সবই পাশাপাশি। তাই টিনের চেয়ার আর ভাঙা বেঞ্চিতে সমৃদ্ধ এই হোটেলটি চলে বেশ ভালো। সকালের দিকে অবশ্য তেমন ভিড় নেই, ওই অল্প কয়েকজন চায়ের খদ্দের। আমার টেবিলের উল্টো দিকে যেই বেঁটে লোকটা বসেছিল, যেমন তার আকৃতি তেমনই তার পরিচ্ছদ। একবার তাকে দেখলে দ্বিতীয়বার আর সেই দিকে চাইতে ইচ্ছাও করে না। আপন মনে তাই ধোঁয়া গন্ধওয়ালা চাটা শেষ করলাম। সহসা সামনের লোকটি বলে উঠল, আমাদের আর কি, সরকারি চাকরি আর আর 2 বছর মানে কাটাতে পারলেই বাড়িতে পায়ের ওপর পা তুলে বসে মোটা অঙ্কের পেনশন পাবো। এইবার লক্ষ্য করলাম লোকটার কাঁধের ওপর একটা চামড়ার বেল্ট চাদরের মতো ফেলা আছে। সেই বেল্টের লোগোতে সরকারি হাসপাতালের নাম লেখা। ভদ্রতার খাতিরে প্রশ্ন করলাম, তুমি বুঝি হাসপাতালে কাজ করো? চায় ভেজা গোঁফ বাঁ হাত দিয়ে মুছতে মুছতে লোকটি বললে, হ্যাঁ, ওই হাসপাতালের জমাদার আর কি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই নিজের হাতে করতে হয়। তা হুজুর বুঝি এই জেলায় নতুন এসেছেন? হ্যাঁ। মাথা নেড়ে বললাম, হ্যাঁ, ওই একটা মামলার তদারকি করতে এসেছি। তা যতদূর শুনেছি এখানে একটা মেডিকেল স্কুল আছে। তাও কতজন ছাত্র আছে সেখানে? ওই আছে 2-4টে। তবে এখন তো গরমের ছুটি। তা হুজুর বুঝি উকিল? তারপর একটু থেমে বললে, মফস্বলে স্কুল হাসপাতাল কি বা আছে? ওই তো ওই কতগুলো যন্ত্রপাতি, 2-4টে পাড়া গিয়ে ম্যালেরিয়া রোগী আর আর লাশ ঘর এই আছে, এই আছে। লাশ ঘর? মরা টরা রাখা হয় নাকি? আমি কিন্তু কখনো লাশ ঘর দেখিনি। আপনার কি ও সব ভালো লাগবে? লোকটি বিনয়ের ভঙ্গিতেই বলল, মানে এখানে তো আর ওই বরফের ঘর নেই, ওই অ্যাসিডে ভিজিয়ে রাখা হয় আর কি, তাই বলছিলাম আর কি। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই লাশ এক্সামিন করতে কি খুব দেরি হয়? হ্যাঁ, মানে দেরিও হয়, তাছাড়া ছেলেদের কাটাকুটির জন্য 2-1টা রাখতেও হয়।
কথাটা খুব অদ্ভুত শোনালো, তবুও বললাম, আচ্ছা, কখন আসা যায় বলো তো? আজও আসতে পারেন, কিংবা কাল 9টার সময়, যা হুজুরের খুশি। হাসপাতালের লাশ ঘরে ঢোকবার আমন্ত্রণ পেয়ে গেলাম। একরকম অতি সহজই বলা চলে। লোকটাকে সন্তুষ্ট রাখবার জন্য হাতে 8 আনা পয়সাও গুঁজে দিলাম। পরদিন লোকটির নির্দেশ মতো সকাল 9টা নাগাদ হাসপাতালের পাশে ছোট্ট একটি গুমটি ঘরে গিয়ে দরজা ঠুকলাম। কোনো সাড়া শব্দ নেই। ভাবলাম হয়তো বাজারে গেছে, কিন্তু আমাকে ঠিক এই সময়তেই আসতে বলা হয়েছিল বলে কিছুক্ষণ ধৈর্য রেখে তারপর আবার দরজা ধাক্কা দিলাম। খানিকক্ষণ পরে দরজাটা খুলে গেল। একটা পাল্লা অল্প ফাঁক করে কালকের দেখা সেই মুখটা বেরিয়ে এলো। লোকটির চোখে বিস্ময়ের রেখা ফুটে উঠল। আমি বললাম, বড্ড তাড়াতাড়ি চলে এলাম বুঝি? এই ব্যাপার 9টা বেজে গেছে কিন্তু। না 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 না, ঠিক তা না হুজুর। আসলে আসলে আমি ভেবেছিলাম আপনি বোধহয় রাত্রি 9টায় আসবেন। যাক যাক, যখন এসেই পড়েছেন, যখন না হয় এই হলো। দরজাটা খুলে লোকটা সরে দাঁড়ালো। আমার পেছন থেকে সহসা কে যেন বলে উঠল, এই যে অনাদিচরণ। আমি পেছন ফিরে দেখলাম খাকি পোশাক পরা এক সম্ভ্রান্ত কর্মচারী। জমাদার বলল, আরে নমস্কার হুজুর, নমস্কার। আমি বললাম, উনি বুঝি হাসপাতালের সিভিল সার্জন? মাথা নেড়ে অনন্তচরণ বলল, এই না না না, উনি তো আমাদের বড় দারোগা বাবু। আমাকে উনি বড্ড ভালোবাসেন। আমার আমার বউ পালানোর পর অনেক খোঁজ খবর নিয়েছেন। ভারী ভালো মানুষ। দরজাটা ভালো করে বন্ধ করে দেয় অনন্তচরণ। দরজাটা বন্ধ করতেই মনে হলো ভাদ্রের সেই ভ্যাপসা সকাল যেন সহসা শীতল হয়ে গেল। ভেতরটা বেশ অন্ধকার আর ঠান্ডা। অনন্তচরণ বলল, ভেতরে আসুন হুজুর, ভেতরে আসুন। আপনার কি আর ভালো লাগবে? আমি অন্ধকার এক গলিপথ দিয়ে অনন্তচরণকে অনুসরণ করে চললাম। টবে 2-4টে পাতাবাহার গাছ বসানো আছে। আলো আর হাওয়ার অভাবে মনে হয় খুব একটা বাড়তে পারেনি ওরা। ভেতরে দাঁড়িয়ে থেকে বাইরের কোনো শব্দ একদমই কানে আসে না। আর একটু এগিয়ে যাওয়ার পর অনন্তচরণ আর একটা দরজা খুলল। মনে হলো লোকজন কেউই এখানে থাকে না। বললাম, তুমি এখানে একা থাকো নাকি? অনন্তচরণ বলল, বউ চলে যাবার পর একরকম একাই হুজুর। আর কোথায় বা যাব? এখানে তবু একটু আলো আছে, পাখার হাওয়া আছে। সরকারি খরচে এত ভালো জামাই আদর তো আর কোথাও মিলবে না। এই বলে এত জোরে দরজাটা বন্ধ করল, মনে হলো সেই শব্দে যেন প্রাচীন ঘরটা কেঁপে উঠল। অনন্তচরণ বলে চলল, তবে তবে অনেক হাঙ্গামা হুজুর। এই ঝাড়ুদার ব্যাটাগুলো ভেতরে আসতে চায় না। সবই আমাকেই করতে হয়। ওরা ওরা বলে ওদের নাকি ভেতরে আসতে ভয় হয়। এই তারপর ধরুন লাশগুলো রয়েছে, সে আর এক বিপদ। মোট 3 ধরনের লাশ। পুলিশের চালানি মুদ্দ, হাসপাতালের বেওয়ারিশ মরা, তারপর আবার
তারপর আবার ছুরি চালানোর জন্য লাশ। তা ধরে রাখুন, আপনাদের কৃপায় সবই আমার ঘাড়ে। এই কথাগুলো বলে অনন্তচরণ গম্ভীরভাবে তার গোঁফে একবার হাত বুলিয়ে নেয়। বেশি ছাত্র হলে তখন তো আর এই দু একটা লাশে হয় না হুজুর। তখনই শর্মার ওপরেই হুকুম হয় ওই ওই লাশ জোগাড় করার। ওর ওপরেই একটা বড় ঘর, কাচের শোকেসে বড় বড় জারে নানাবিধ অদ্ভুত আকৃতির মাথা বা দেহের নানা অংশ চোবানো আছে। সে এক বীভৎস দৃশ্য। সেই দিকে হাত দেখিয়ে অনন্তচরণ বলে, কেউ কেউ এই সমস্ত দেখতে ভালোবাসে, আবার আবার অনেকে ভয়ও পায়। আমার কাছে অবশ্য এসব ইট কাঠেরই সবার। তা হুজুর যদি দেখতে চান, ভালো করেই দেখুন। দেখতে পেলাম একটা অত্যন্ত বিশ্রী রকমের শিশুর জড়ীভূত দেহ আড়কে ভাসছে। এমন সময় অনন্তচরণ বলে, লাশ পাবা কি আর সোজা কথা? এই মনে করুন, হাসপাতালে কেউ মরছেই না, পুলিশেরও কোনো মুদ্দ নেই, অথচ অথচ ছেলেদের লাশ চাই। কোথায় পাই বলুন দেখি? হ্যাঁ, সেই জন্যই তো আমার এত খাতির হুজুর। আমার মতো মুদ্দ জোগাড় করতে কেউ পারবে না। আমি সবিস্ময়ে তার মুখের দিকে তাকালাম। বললাম, তাই নাকি? তা কোথায় পাও? অনেকেই আমাকে ভালোবাসে কি না, তাই পথে ঘাটে যদি পড়ে থাকে তাহলে খবর ঠিক এসে যায় হুজুর। তখন রাতে ঠেলা গাড়ি করে নিয়ে আসতে হয় আর কি। এসব জানতে পারলে লোকে আবার ভয় পায় কি না? তা তো বটেই। যত সব ওই চাষাবসর কাণ্ড, কেউ বোঝে না। লাশ না কাটা হলে লোকে ডাক্তারি শিখবে কি করে? আর আর মরা না কেটে তাহলে কি জ্যান্ত রুগী কাটবে? এখানেই তাদের শেষ করে দেবে। এই সমস্ত কথা শুনতে আমার অত্যন্ত বিশ্রী লাগছিল। শুধু বললাম, হ্যাঁ তা ঠিক। লোকটা দোরগোড়ার পথ বন্ধ করে দাঁড়িয়েছিল। ঘরের ভেতরেই ওর দৃষ্টি। একটু চিন্তা করেও বলল, জানেন, বউটা আমার ওই ঘরটাতে থাকতে খুব ভালোবাসতো। ওই ঘরটা ওর ভারী পছন্দ ছিল। ওই সবগুলো দেখেই ও আর্থিক সময় কাটিয়ে দিত। ছেলেরা যখন ছুটিতে থাকতো তখন ওর আরও ভালো লাগতো। হ্যাঁ, চারিদিক বেশ ঠান্ডা, একদম চুপচাপ হয়ে যেত। আমি বললাম, তা এতই যদি ওর সব ভালো লাগতো, তাহলে হঠাৎ সব ছেড়ে ছড়ে দিয়ে চলে গেল কেন? উত্তর না দিয়ে অনন্তচরণ আর একটা ঘরে গিয়ে ঢুকল। আমি এগিয়ে যেতেই মৃদু গলায় বলল, ওই ছোটটার জন্য মন কেমন করতো কি না? সেটি আবার কে? আমাদের ছোট খুকি 10 বছরের হয়ে গিয়েছিল। এই সেদিন মারা গেল। তবে মাঝে মধ্যে মনে হয় যেন ওর হাসি শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনুন। হয়তো তোমার মেয়ে চলে যাওয়ার পর খানিকটা কষ্ট পেয়েছিল, তাই আর ও এখানে একলা থাকতে পারল না। সত্যি কথা বলতে কি, আমাকে যদি কেউ 1000 টাকা পর্যন্ত দেয়, আমি বাবা এখানে একা থাকতে পারবো না। এখানে যেন কেমন একটা দম বন্ধ করা পরিস্থিতি। গোফে হাত বুলোতে বুলোতে অনন্তচরণ বলে, কে জানে, হবে হয়তো। তবে ছেলেরা যখন এখানে থাকে
তখন এর একদম অন্যরকম চেহারা। হ্যাঁ, এই যে ডাক্তারেরা থাকে, কত হট্টগোল, কত কত লোকজন আছে, সে সে ভারী মজার। আপনি যদি ওই সময় আসতেন তাহলে আপনার এ কথা মনে হতো না। বারান্দায় বেরিয়ে কোমর থেকে আরেক গোছা চাবি বের করে আর একটা দরজা খোলে অনন্তচরণ। চারিদিকে চেয়ার টেবিল ছড়ানো, ঘরটা দারুণ অন্ধকার। দেওয়ালে দুটো কঙ্কাল ঝুলছে, ঘরটাতে পেঁজায় দুর্গন্ধ। লাশ কাটা টেবিলের ওপর একটা কাটা পা পড়ে আছে। সহসা আমার পায়ের ওপর দিয়ে কি যেন একটা চলে গেল। উড়ে বাবারে! আমি লাফিয়ে উঠলাম, বললাম, ও মা, ও ওটা কি কাণ্ড? এই কি বললেন হুজুর? ও কি আশ্চর্যের ব্যাপার বলুন তো হুজুর। এই কদিন ধরে ওটাকে তো দেখতেই পাচ্ছিলাম না। ভাবলাম গেল কোথায় বেটা। বেটা তবে এখানে আটকে পড়েছিল। বিড়ালটা খুব অদ্ভুত ধরনের, অত্যন্ত রোগা, পেটটা যেন একেবারে ঢুকে গেছে, সাদা রঙের ওপর কালো ডোরা কাটা। এমনভাবে ওটা বেরোলো যেন মনে হলো অন্ধকারে থাকতেই ও অভ্যস্ত হয়ে গেছে। বেশ লম্বা সোজা গোছের চেহারা, মনে হলো পা টিপে টিপে গুড়ি মেরে চলতে ও সদাই অভ্যস্ত। এ বাড়িতে ঢোকার সময় আমিও এভাবেই এসেছিলাম। বেড়ালটার কান দুটো খাড়া, দেখলে মনে হবে যেন ভয় পেয়েছে, অথবা ও হয়তো কিছু শোনার জন্য উৎকর্ণ হয়ে আছে। বেড়ালের যদি বুদ্ধিভ্রংশ হওয়ার সম্ভাবনা হয় তাহলে বলবো ওটার তাই হয়েছে। ওই বৈচিত্র্যহীন চোখে কেমন যেন পাগলামির ছাপ রয়েছে। একটা কল্পিত বল নিয়ে ও যেন খেলছে। থাবাটা শূন্যে ছুটছে, ডান দিকেরটা দিয়ে বাঁ দিকের থাবাটাকে ঘা দিচ্ছে। কাঠবেড়ালির মতো শূন্যে লাফাবার চেষ্টা করছে। দেখে মনে হবে যেন শূন্যে চুপ করে ঝুলে আছে। তারপর সহসা সেই ঘরটাতে পাক দিয়ে সে ঘুরে বেড়াতে লাগলো। দেখে মনে হলো যেন মনে মনে খুবই উত্তেজিত হয়েছে। অনন্তচরণ বলল, দেখুন দেখি, আমাকে দেখে খুব খুশি হয়েছে বেটা। তবে আমার মনে হলো আমাদের উপস্থিতি সম্পর্কে বেড়ালটা সম্পূর্ণ উদাসীন। কি জানি কেন এই বেড়ালটাকে দেখে আমার সেই নিঃসঙ্গ শিশুটার কথা মনে পড়ে গেল। এই মৃতদেহ আর বিভৎস জিনিসগুলোর মধ্যেই তো তার দিন কাটত। সহসা ফতুয়ার পকেট থেকে খুব মলিন ভাঁজ করা একটা কাগজের টুকরো বের করে অনন্তচরণ আমার হাতে দিয়ে বলল, এই দেখুন, এই দেখুন ওর চিঠি। আঁকা বাঁকা হস্তাক্ষরে লেখা তার চিঠি দেখলাম। আমার এখানে থাকতে ভয় করে খুবই। এভাবে মারা যাওয়ার পর আমার এখানে থাকতে মোটে ভালো লাগে না। আমি দুঃখীরামের সাথে চলে যাচ্ছি। জানি নেশাখোর আমাকে ধরে মারবে, কিন্তু তবু আমি এখানে থাকবো না। এখানে ভূত আছে। আমি মুখ তুলে দেখি অনন্তচরণ লক্ষ্য করছে আমার শরীরটাকে। সহসা ধরা পড়ে গিয়ে সে অপ্রস্তুতের ভঙ্গিতে পড়ে সে তার গোঁফে হাত বোলাতে লাগলো। নীরবতা ভাঙার জন্যই বললাম, তো তোমার মেয়েটি কিভাবে মারা যায়? একজন ছাত্র ওকে দেখতে পায়, বারান্দায় ঘাড় গুঁজে পড়ে আছে। ঘাটটা কিভাবে জানি মোটকে গিয়েছিল। তার পাশে পড়েছিল একটা ফুল গাছের টব। একটু থেমে অনন্তচরণ বলে, এই যে নতুন ওষুধ বেরিয়েছে, 2-4 মাসের মাল বেশ ভালো থাকে। ডাক্তারবাবুই শিখিয়ে দিয়েছে। লাশ খুঁজে পেলে এই ওষুধটা দিয়ে দিই।
সব ঠিক থাকে। আমার মাথাটা তখন কেমন যেন গলিয়ে গিয়েছিল। বললাম, তবে ঘাড় মটকালো কি করে? কে জানে হুজুর, ডাক্তারেরা সব বলে ও যখন ঘুমোচ্ছিল তখন মনে হয় টপটা পড়েছিল। ঘাড়ের কাছে সামান্য একটু আঁচড় ছাড়া আর তো কিছুই দেখা যায়নি। আমি অনন্তচরণকে চিঠিটা ফেরত দিলাম। ও টেবিলের দিকে তাকিয়ে বলল, এই যে, এই হলো গিয়ে নতুন দাবাই। এ এক অদ্ভুত জিনিস হুজুর। ওষুধের কথা আমার ঠিক জানা ছিল না, কিন্তু কেন জানি এই কথায় আমি অভিভূত হয়ে পড়লাম। আমি বললাম, তোমার শ্বশুর বাড়ি কোথায়? শুনেছিলাম শ্বশুর বাড়ি নাকি বাংলাদেশে। তা ওখানে আর ওদের পর কেউ নেই। 12 বছর আগে 20 গন্ডা পণ দিয়ে এনেছিলাম ওকে। আমরা দুজনেই ঘর থেকে বেরিয়ে এলাম। অনন্তচরণ দরজাটা বন্ধ করে দিল। তারপর গা ঘষতে ঘষতে বেড়ালটাও বেরিয়ে এলো। অনন্তচরণ বলে, হুজুর, এইবার ওই লাশ ঘরটাই শুধু দেখতে বাকি, আর তো তেমন কিছুই নেই এখানে। তা আপনার ভয় করবে না তো? আমার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে ও। বললাম, খুব খারাপ নাকি? ওই যার যেমন লাগে হুজুর। ওই অনেক নতুন ছাত্র ওর ভেতরে গিয়ে ভয় পেয়ে ছেড়ে দিয়েছে হুজুর। আর অবশ্য ও অভ্যেস হয়ে গিয়েছে। তবে আপনি তো বলেছেন আপনার তেমন ভয় ডর নেই। আমার মুখের দিকে কেমন একটা করুণার দৃষ্টিতে তাকায় ও। তাই দম্ভ করেই বললাম, না মানে আমারও সব ভয় ডর নেই। এসেছি যখন সবটাই দেখব। অনন্তচরণ একগাল হেসে বলে, এই তো, এই তো কথার মতো কথা হুজুর। ওই যে কথায় বলে না, মরদ কা বাত হাতি কা দাঁত। এই সিঁড়িটা দিয়ে নিচে একটু নামতে হবে যে হুজুর। সিঁড়িগুলো বড়ই সোজা, আর একধারে ধরবার রেলিং দেওয়া আছে। অনন্তচরণ আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের সামনে দিয়ে বেড়ালটা তত্তর করে নিচে নেমে গেল, যেন কুয়াশার ভেতর একটা ঢিল ছোঁড়া হলো। ভেতরটা ভীষণ অন্ধকার। ঘুলঘুলির ফাঁক দিয়ে একটু আলো আসছে। আমি বললাম, এখানে আলো কোথায়? অনন্তচরণ জিভ কেটে বলে, ওই দেখুন হুজুরে, ছি 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 ছি। এমন ভুলও মন হয়েছে না, খেয়ালই ছিল না। দুঃখীরামকে দেখার পর বউ কোনোদিনই নিচে নামতে চাইতো না হুজুর। অবশ্য ওর এই নিচের ঘরটা কোনোদিনই খুব একটা ভালো লাগতো না আর কি। ইদানিং ও একদমই আসা বন্ধ করে দিয়েছিল। আমার মেয়েটা আর এই সব নিয়ে কেমন একটা ঠাট্টা করতো। ভারী ভারী আমোদে মেয়ে ছিল আমার হুজুর। লোহার সেই ঘোরানো সিঁড়িটা লোহাচুর আর ধুলো জমে লাল হয়ে গেছে। অনন্তচরণ আমাকে সাবধান করে দেয়, হুঁশিয়ার হুজুর, একটু অসাবধান হলেই পা পিছলে একবারে নিচে পড়ে যাবেন। নিচে একটা ধূসর প্রেতের মতো বেড়ালটা যেন আমাদের জন্যই অপেক্ষা করছে। এতক্ষণে ওর বেশ ফুর্তি জেগেছে বলে মনে হয়। কোনো কারণ না থাকলেও কেন জানি না আমার হঠাৎ পূর্বজন্মের কথা মনে পড়ে যায়। অনন্তচরণ বলে, এ কি কম হাঙ্গামা হুজুর? হ্যাঁ, আমার মহা ভাবনা। কোথা থেকে যে মুদ্রা জোগাড় করি, এই সময় আবার ভারী টান পড়ে যায়। অথচ স্কুলের কাজ তো চলা চাই, তাই না? ডাক্তারবাবু বলেন এ হলো সমাজের মঙ্গলের কাজ,
তা এই কাজ তো আর থামিয়ে রাখা চলে না। অথচ কোথা থেকে পাই বলুন দেখি? এই গুরুতর সমস্যায় অভিভূত হয়ে পড়ে প্রায় অন্ধকার ঘরে চুপ করে দাঁড়িয়ে থাকে অনন্তচরণ। আমি চারিদিকে তাকিয়ে দেখি ঘরটা অস্বাভাবিক রকমের বড়, প্রাচীনকালের জমিদার বাড়ির মালখানার মতো, একটু মাটির নিচে, আর ছাদ এতটাই উঁচুতে যে সিলিংয়ে লাগানো বৈদ্যুতিক আলোটাকে নিচ থেকে তারার মতো মনে হয়। ঘরটার ভেতর স্পষ্টভাবে কিছুই দেখা যায় না। দেওয়ালগুলোর গায়ে সাদা বালি লাগানো, মেঝেটা লাল, আর ভেতরটা বেশ ঠান্ডা। অনন্তচরণ আবারও তার সেই পলাতক বউটির কথা তুলে আনে। ওই যে লাল সবুজ সব সিল্কের ফিতে উঠেছে না আজকাল, ওগুলো বউয়ের ভারী পছন্দ ছিল। আসলে দাম কম ছিল তো, তাই আমিও কোনোদিন কিছু বলিনি আর কি। তবে আমরা তো গরিব মানুষ, ওই সব আমাদের খুব একটা মানায় না। মাথায় এমন লাল বা জড়ি দেওয়া ফিতে দিলে অবশ্য বউকে আমার দারুণ দেখাতো। যাকে যাকে ওসব কথা, আসুন আসুন এবার লাশটা আপনাকে দেখাই। হ্যাঁ, একধারে একটা লোহার চৌবাচ্চা, তার ভেতরেই অ্যাসিডে চোবানো মৃতদেহগুলো। 2-4 দিন এভাবেই রেখে দিই ওদের, তারপর যেমন যার দরকার পড়ে ওই তেমন দিয়ে দিই আর কি। ওর গলার আওয়াজ সহসা কেমন গাঢ় হয়ে আসে। অন্ধকারে আবছা আলোতে চট করে কিছু নজরে আসে না। অনন্তচরণের গলার আওয়াজে মনে হয় ও যেন ক্রমে উত্তেজিত হয়ে উঠেছে। এর ভেতরে 4টে লাশ রয়েছে হুজুর, একটা বাচ্চা আর 3টে ধাড়ি। বেশ বোঝা যায় ওর গলার আওয়াজ ক্রমেই চড়ছে। একটা বাঁশের খুঁটি নিয়ে সেই ময়লা গোলা জলও নাড়তে থাকে। মনে হলো কোনো এক পিশাচ যেন পরম আনন্দে খেলা করছে। অ্যাসিড জলের ভেতর থেকে যুবক, তরুণী, বৃদ্ধ ও শিশুর দেহ পর্যায়ক্রমে ভেসে ওঠে। বেশ পা টিপে টিপে আমার কাছে এসে অনন্তচরণ বলে, এর মধ্যে হুজুর সব থেকে বেশি কাকে ভালোবাসি জানেন? এই বলে আমার জবাবের অপেক্ষায় না থেকে সে পুনরায় বাঁশের খুঁটিটা নাড়তে থাকে। কই রে নটবল, একবার মুখটা দেখা বাপধন। এত লুকোচুরি কিসের বাবা? এসো 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 এসো, বেরিয়ে পড়ো দেখি বাবা বাবা সোনা। এই যে এই যে এই যে। বাঁশের খুঁটিটা ফেলে দিয়ে সেই মরার চুলের মুঠিটা টেনে তুলে আমাকে দেখায় অনন্তচরণ। কোনো রকম দ্বিধা নেই ওর। মাথাটাকে নিজের হাতের কাছে নিয়ে যাতে আমি ওর মুখটা ভালো করে দেখতে পারি সেই ব্যবস্থাই করে দিল ও। এমন বিভৎস পৈশাচিক দৃশ্য আমি আমি জীবনে কখনো দেখিনি। অনন্তচরণের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে, সে যেন ক্রমশ পুলকিত হয়ে ওঠে। আমার দিকে তাকিয়ে মাতালের মতো ভঙ্গি করে সে বলে, বেশ দেখতে না, বেশ দেখতে না, চট করে ওটাকে পাঠাচ্ছি না। সত্যি ছোকরাকে দেখতে ভালো ছিল, মহিলারা বেশ পছন্দ করতো ওকে। একটু আধটু ওই বোতল টোতলও চলতো। দেখি কিভাবে কদিন আটকানো যায়। এই বলে দেহটাকে সে ছেড়ে দেয়। অ্যাসিড জলে একটা কেমন আন্দোলন জাগে। হুজুর মনে হয় ভাবছেন সবার চুল লাল কেন? আসলে অ্যাসিডে অমন হয়ে গেছে। আর
আমি শুধু প্রশ্ন করলাম, তা ওদের কিভাবে ওপরে নিয়ে যাওয়া হয়? একটা দেবদারু কাঠের প্রকাণ্ড বাক্স দড়িতে ঝোলানো আছে দেখলাম। দড়ি ধরে একটু টেনে দেখায় অনন্তচরণ। কপিকলের আওয়াজটা একটা করুণ আর্তনাদের মতো শোনায়। ক্রমে আমার গায়ের প্রতিটা লোম খাড়া হয়ে ওঠে। ভয় ভয় আমার বুক দূর দূর করতে থাকে। আর একটু এগিয়ে গিয়ে দেখি ওই কাঠের বাক্সের ভেতর মলিন চাদর চাপা কি যেন একটা রয়েছে। আমি বললাম, ওর ভেতরে ওটা কি গো? হ্যাঁ, দেখা গেল একটা অল্প বয়সী স্ত্রীলোকের দেহ সেখানে শোয়ানো রয়েছে। মাথার তলায় একটা ইট দেওয়া, তাতেই মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। খোঁপার ভেতর থেকে একটা জরির ফিতে চকচক করছে। ঠিক এই সময় আলোটা তপ করে নিভে গেল। আমার পকেটে টর্চ ছিল। দেখলাম সেই হিংস্র দৃষ্টিতে আমার মুখের দিকেই তাকিয়ে আছে। আমার হাতের টর্চটা দেখে সে যেন একটু হতভম্ব হয়ে গেছে, তাই একটু অপ্রস্তুতের ভঙ্গিতেই বলে, দেখেছেন দেখেছেন আলোটা কেমন বন্ধ হয়ে গেল? কি কেলেঙ্কারি বলুন তো। হ্যাঁ, অনন্তচরণের গলার স্বর আবারও নরম হয়ে এসেছে। আমি লজ্জা ত্যাগ করেই বলে উঠি, আসলে সত্যি কথা বলতে কি, আমার একটু গা ছমছম করছে। এইসব দেখা তো আসলে আমার অভ্যেস নেই। পকেট হাতড়ে 2 টাকা বার করে তার হাতে গুঁজে দিয়ে হাঁপাতে হাঁপাতে ওপরে উঠে আসতে লাগলাম। অনন্তচরণও ছাড়বার পাত্র নয়। সে আমার পিছু নিয়েছে। অন্ধকারে সেই খ্যাপা বেড়ালটার চোখ দুটো জ্বলছে। আমি কোনো রকমে সেই ঘর থেকে বেরিয়ে এসে পথে এসে দাঁড়ালাম। অনন্তচরণ কি আমাকে তাড়া করেছে? শুনছিলেন শ্রী ভবানী মুখোপাধ্যায়ের লেখা পেশা। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।